শীতকালে ভৌতিক রাস্তায়, যেখানে ছায়া কথা বলে আর রাত কখনো শেষ হয় না। আসসালামু আলাইকুম আমার হরর বাংলার প্রেমীরা, আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম আমার নতুন ভূতের গল্প নিয়ে। আজকের গল্পের নাম শীতকালে ভৌতিক রাস্তায়। যে গল্প শুনলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। গত মাঘ মাসের কথা। শীত এমন পড়েছিল যে রাতে ঘুম হতো না। শুধু শীত না, আকাশে মেঘ ছিল না, কিন্তু চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন সবাই জানে কিছু একটা আসছে। আমার নাম আরিফ। ঢাকা থেকে 5 ঘন্টা বাসে নদীনালা পেরিয়ে ময়মনসিংহের পাড়াগাঁয়ে আমার দাদুর বাড়ি। ছুটি পেয়ে গিয়েছিলাম কয়েকদিনের জন্য। দাদু বলেছিলেন, আরিফ, এই গায়ে রাত 12টার পর বাইরে বের হইস না, বিশেষ করে ওই পুরনো রাস্তা দিয়া। কেন দাদু? ওই রাস্তা তো শুধু খালি জমির মধ্য দিয়ে চলে গেছে। খালি না বাবা, দাদু চোখ নামিয়ে বলেছিলেন, ওখানে একটা কবরস্থান ছিল, যেখানে কবর দেওয়া হতো না। যাদের মরা অশুচি তাদের কবর দেওয়া হইতো না, শুধু মাটি চাপা দেওয়া হতো গাছের নিচে। আমি হালকা হেসেছিলাম। এইসব কথা শুনে আমার কিছু লাগে না, আমি তো শহরের ছেলে, ভূত প্রেত মানি না। কিন্তু সেই রাতেই আমার সব বিশ্বাস ভেঙে গেল। প্রথম দিনটা স্বাভাবিক ছিল। দাদুর বাড়িতে বসে চা খেয়েছি, গোলমাল করেছি ছোট ভাইয়ের সাথে, রাতে খেয়েছি মাছ ভাত। রাত 9টার দিকে ঘুমাতে গেলাম। মাঝরাতে ঘুম থেকে উঠি, অদ্ভুত শব্দ, টু টু টু, যেন কেউ দরজায় আঙ্গুল দিয়ে টোকা দিচ্ছে, ধীরে, সুনির্দিষ্ট, প্রতি 10 সেকেন্ড পর পর। আমি উঠে বসি। ঘরে শুধু আমি, জানলার পাশে আমার বিছানা। বাইরে চাঁদ নেই, কিন্তু একটা ফ্যাকাশে আলো, যেন কোথাও একটা ফ্লুরোসেন্ট লাইট জ্বলছে, কিন্তু সে আলো বাস্তব না। টু টু টু, আবার শব্দ। আমি উঠে দরজায় হাত দিই, কিন্তু ভয় লাগে। ভাবি দাদু হতে পারে, কিন্তু দাদুর ঘর তো আরেক পাশে। কে? গলার আওয়াজ কাঁপছিল, উত্তর নেই। তখন দেখি ঘরের কোণায়, যেখানে আলমারির পিছন, একটা কালো ছায়া নড়েছে। আমি চোখ মুছি, ভাবি ঘুম ভাঙতে ভাঙতে হয়তো কিছু দেখে ফেলেছি। কিন্তু ছায়াটা, সে এগিয়ে আসছে ধীরে, একটা মহিলার মতো, লম্বা, মাথায় সাদা শাড়ি, কিন্তু সেই সাদা শাড়ির ডগা থেকে কালো জল টপ টপ করে পড়ছে। মুখ আমি দেখতে চাই না, কিন্তু সে আমার দিকে তাকায়। চোখ নেই, শুধু দুটো গর্ত, আর মুখ থেকে বেরিয়ে আসে এক ফোঁটা রক্ত, যা নিচে পড়ে জমি হয়ে যায় এক গোলাপি ধোঁয়ায়। আমি চিৎকার করে উঠি। দাদু ছুটে আসে, ঘরে ঢুকে বলে, ওই যায়, ওই যায়। কিন্তু ছায়া তখন নেই, শুধু ঘরের মাঝখানে মাটিতে ভিজে থাকা এক পুকুর জল, যে জল গন্ধ করছে পচা মাছের। দাদু বলে, ও এসেছে। কে দাদু? মামুনি। আমি জানতাম না, পরে গুগলে খুঁজে বুঝেছিলাম, এই গায়ের এক মেয়ে, 1992 সালে মারা যায়। বলা হয় সে ভালোবাসায় ভুল করেছিল। গায়ের লোকজন তাকে শাস্তি দেয়, মাথা কাটা পর্যন্ত যায়নি, কিন্তু জীবিত অবস্থায় কাদা মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছিল একটা বটগাছের নিচে। সে মরে যায় শ্বাস আটকে। পরে সেখানে বারবার মানুষ হারিয়ে যেতে শুরু করে। কেউ দেখেছে মামুনি রাতে ওই পুরনো রাস্তা দিয়ে হাঁটে, কাঁদে, আর যে তাকে দেখে সে আর ফেরে না। পরের দিন সকালে আমি ভাবি সব স্বপ্ন, কিন্তু আমার হাতের তালুতে একটা ছোট্ট জলের দাগ, যেটা মুছে যায় না। সেই দিন রাতে আবার শব্দ হয়, টু টু টু, কিন্তু এবার দরজার বাইরে না, ভেতরে, আমার ঘরের মাঝখানে। আমি চোখ খুলে দেখি মামুনি আমার বিছানার পাশে দাঁড়িয়ে। এবার সে কাঁদছে না, সে হাসছে, মুখের কোণ থেকে রক্ত ঝরছে। তুমি আমার, সে বলে। আমি চিৎকার করি, কিন্তু গলা ফেটে যায়, কোনো শব্দ আসে না। সে আমার হাত ধরে, ঠান্ডা, যেন বরফের টুকরো। তোমাকে নিয়ে যাব আমাদের রাস্তায়। আমি চোখ বন্ধ করে ফেলি। যখন চোখ খুলি, ভোর হয়েছে। দাদু আমাকে ধরে বসে আছে। তুই যা, আজকে ঢাকায় ফিরে যা। কিন্তু আমি কি দেখেছি?
দেখেছিস, ও তোকে ধরেছে। একবারও কারোর হাত ধরলে সে মরা পর্যন্ত ছাড়ে না। আমি বাসে উঠি, শহরে ফিরে আসি। কিন্তু সমস্যা শুরু হয় রাতে। প্রতি রাতে আমার ঘরে সেই শব্দ, টু টু টু। আর জানলা দিয়ে লক্ষ্য করি একটা নারী ঢাকা শহরের রাস্তায়, বাস স্টপে, আলিয়ার নিচে, সাদা শাড়ি পরা, ভিজে আছে। আর মাঝে মাঝে সে আমার দিকে তাকায়। আমি কাউকে কিছু বলি না, কিন্তু একদিন এক বন্ধুকে বলি, তুই যে ভূত মানিস না আরিফ। সে হাসে। তাহলে এটা কি? আমি তার দিকে হাত বাড়াই। আমার হাতের তালুয়ায় সেই জলের দাগ এখন কালো হয়ে গেছে। বন্ধু চুপ করে যায়। কয়েকদিন পর সে আমাকে ফোন দেয়, আরিফ, আমি গত রাতে তোকে দেখেছি। কই? মিরপুরের সেই পুরনো রাস্তায়। তুই একা হাঁটছিলি, পিছনে একটা মহিলা পুরো ভিজে তোর হাত ধরেছিল। আমি বলি, আমি তো ঘরে ছিলাম। তাহলে আমি কি দেখেছি? আমি ফোন কাটে দিই, কিন্তু ভয় আরো বাড়ে। আমি শুরু করি ঘুমানোর আগে আয়াত পড়া, কিন্তু মামুনি আয়াতেও ভয় পায় না। আমি মুসলমান ছিলাম, ওরা আমার কবর দেয়নি, তাই আমার নামাজ হয়নি। আমি হারামজাদা আত্মা। একদিন আমি ময়মনসিংহে ফিরে যাই। দাদুকে জিজ্ঞেস করি কিভাবে ওকে ছাড়া যাব। দাদু বলেন, একটা উপায় আছে, কিন্তু খুব বিপজ্জনক। কি উপায়? ওর দেহ খুঁজে বের করতে হবে, ওই বট গাছের নিচে, পুরনো রাস্তা বরাবর, যেখানে আজকাল কেউ যায় না। সেখানে গিয়ে ওকে ইসলামিক কবর দিতে হবে। কবর দিলে ওর আত্মা শান্তি পাবে। কিন্তু আমি একা পারবো না। তুই একা যাবি না, আমি সাথে যাব। আমরা যাই। শীতের রাত, চাঁদ নেই, শুধু একটা লণ্ঠন আর আমাদের নিঃশ্বাস। পুরনো রাস্তা এখনো ওই অবস্থায়, ঘাস উঁচু, মাঝে মাঝে কাঠবিড়ালির ডাক। যেই বট গাছ, সেই গাছ আজও আছে, কিন্তু গাছের ডালপালা যেন মানুষের হাতের মতো নাচছে বাতাসে। এখানে, দাদু বলেন। কিভাবে জানবো? ও এসে নিজেই দেখাবে। আমরা অপেক্ষা করি। ঘন্টা তিনেক, রাত 12টা বাজে। তখন টু টু, দাদু বলে, ও এসেছে। কিন্তু আমি তাকাই না। চোখ বন্ধ কর, দাদু বলে। আমি চোখ বন্ধ করি। একটা হাত আমার হাত ধরে, ঠান্ডা। নিচে খোঁড়ো, মামুনির গলা। আমি কোদাল হাতে নিচে খুঁড়তে শুরু করি। মাটি নরম। কয়েক ফুট খোঁড়ার পর একটা সাদা হাড়, তারপর মাথার খুলি, একটা কঙ্কাল। পোশাকও লেগে আছে, পুরনো জামা, শাড়ির অংশ। ওর শেষ ইচ্ছে পূরণ করো, দাদু বলেন। আমি বেশ কয়েকটা কাপড় নিয়ে আসি পরের দিন। দাদু আমাদের গায়ের মৌলানা ভাইয়াকে ডাকেন। মৌলানা ভাইয়া দোয়া পড়েন। ওর কবর দেওয়া হয় ওই বটগাছের পাশে, ইসলামিক পদ্ধতিতে। মাটি চাপা দেওয়া হয়, কবরের মাথায় চারপাশে ফুল ফোটানো হয়। সেই রাতে আমি ঘুমাই, প্রথমবারের মতো গভীর ঘুম। কিন্তু সকালে উঠে দেখি আমার হাতের কালো দাগটা এখনো আছে, শুধু কমেছে। আর সেদিন থেকে মামুনি আমার ঘরে আসে না। কিন্তু আমি যখন রাতে ঘুমাই, তখন স্বপ্ন দেখি একটা সাদা শাড়ি পরা মহিলা আমার পাশে বসে, কথা বলে না, শুধু হাতে একটা ছোট্ট বটগাছের পাতা আমার বুকের উপর রেখে চলে যায়। আমি জানি ও এখন আমার সঙ্গী, মুক্তি পেয়েছে, কিন্তু আমাকে ছাড়বে না, কারণ সে বলেছিল, তুমি আমার। আর সেদিন থেকে আমি জানি, শীতকালে ভৌতিক রাস্তায় কেউ একা হাঁটে না, সবসময় কেউ না কেউ পিছনে থাকে। হয়তো তুমিও। টু টু। তুমি কি নিশ্চিত তুমি একা নও? দেখা হবে পরের গল্পে, যদি তুমি জেগে থাকো।